দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা শুরু করতে চাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার আল জাজিরা যেটি তিনি দিয়েছেন সেখান থেকে। সেখানে নির্বাচনের দিনক্ষণ নিয়েও আবারও কথা বলেছেন এবং সরকারের উপর জনগণের আস্থা নিয়েও কথা তিনি বলেছেন। এ নিয়ে বিএনপির খানিকটা মতবিরোধ রয়েছে, তারা বারবার রোড ম্যাপের কথা বলছেন। সব মিলিয়ে নির্বাচন কবে হতে চলেছে, যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সে ব্যাপারে ঐক্যমত্যে আলোচনা কদ্দূর এগুলো, সেসব নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব বজলুর রশিদ ফিরোজ, তিনি সাধারণ সম্পাদক বাসদ। আছেন জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং জনাব সরওয়ার হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে জনাব ফিরোজ, আপনার কাছে আসতে চাই। আলোচনা চলছে, একই সাথে বিএনপির তরফ থেকে বারে বারে বলা হচ্ছে যে একেবারে সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ নির্বাচনের যদি না দেয়া হয় তাহলে আসলে তারা আস্থা পাচ্ছেন না এই গোটা প্রক্রিয়ায়। আপনাদের অবস্থানটা কি, এবং যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেখানে যে দ্বিমতগুলো বিশেষত বিএনপি এখন পর্যন্ত জানিয়েছে সেগুলোর ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক দুইজন এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে নির্বাচন, সেটা কবে হবে, একটা আলোচনা প্রধান উপদেষ্টার মহোদয়ের কাছ থেকে এসেছে যে অল্প সংস্কার হলে ডিসেম্বর 2025, বেশি সংস্কার হলে জুন 2026 এর মধ্যে নির্বাচনটা হবে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব বক্তব্য সেটা থাকতেই পারে। একটা জিনিস তো পরিষ্কার যে 24-এর যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং একটা গণতান্ত্রিক যে রাজনৈতিক যে ব্যবস্থা, রাষ্ট্র সরকার, সেটা প্রতিষ্ঠা করাটা মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা অন্যতম উপাদান হলো যে মানুষের ভোটাধিকার। 3টা নির্বাচনে 14, 18, 24 দেশের জনগণ ভোট দিতে পারেনি। স্বৈরাচারী যে সরকার, ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার হরণ করেছিল। সেই কারণে মানুষের একটা চাওয়া যে একটা নির্বাচনটা কবে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিরা কবে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনা করবে, সেটা মানুষের একটা খুবই গুরুত্বপূর্ণ চাওয়া এবং আকাঙ্ক্ষা। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট একটা, ঠিক আছে ডিসেম্বর জুন সেটা হইতে পারে, ডিসেম্বরে হোক বা জুনে হোক, তা সেইটা অল্প সংস্কারটা কতটুকু সংস্কার, এই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা আমরা পাইনি যে এই জিনিস সংস্কার হলে এটা অল্প সংস্কার হবে আর এই জিনিস সংস্কার হলে এটা বেশি সংস্কার হবে। সেই ক্ষেত্রে একটা ধোঁয়াশা আছে। আর একটা হলো নির্বাচনের ডিসেম্বর এবং জুন, সেই ক্ষেত্রে ডিসেম্বরে হোক আর জুন মাসেই হোক একটা সুনির্দিষ্ট তারিখ যদি থাকে তাইলে মানুষের মধ্যে একটা মানে বিশ্বাস বা আস্থা ভরসার জায়গা তৈরি হয় যে ওই তারিখে নির্বাচন হচ্ছে। তাহলে এই তারিখটা নির্দিষ্ট করলে তার মধ্যে আমার সংস্কারের যে কাজগুলো, বিচারের যে কাজগুলো, সেই কাজগুলো আমি সম্পন্ন করব, তার জন্য একটা তাগাদাও থাকে। তাহলে সেই ক্ষেত্রে বিচার এবং সংস্কারের কাজ যেই বিষয়ে ঐক্যমত্য হবে সেই বিষয়গুলো, সংস্কারের কাজটা আমার এই টাইম ফ্রেমের মধ্যে করতে হবে, আমরা করব। তার একটা ডেডলাইন থাকে, একটা রোড ম্যাপ থাকে, পথ নকশা সেটা থাকে। সেইটাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে আমি যতটুকু জানি বিএনপির পক্ষ থেকে এবং আমরাও আমাদের দলের পক্ষ থেকে আমরা বহু আগেই বলেছিলাম যে সুনির্দিষ্ট তারিখ সহ একটা রোড ম্যাপ, যে এই তারিখের মধ্যে আমরা এই সংস্কার করব, এই তারিখের মধ্যে বিচার প্রক্রিয়াটা একটা দৃশ্যমান জায়গায় আমরা নিয়ে আসব। সেই চাওয়াটা একটা অযৌক্তিক চাওয়া বলে আমরা মনে করি না। সেইটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, একটা সুনির্দিষ্ট তারিখ সহ রোড ম্যাপটা ঘোষণা করা, এটা আমরা মনে করি। আর নির্বাচনের ব্যাপারে আপনাদের দল বা বাম গণতান্ত্রিক জোটের চিন্তা ভাবনা কি মুহূর্তে? নির্বাচনের ব্যাপারে যেটা হলো যে নির্বাচনটা একটা আমরা বলি যে আন্দোলনের অংশ হিসেবে আমরা বামপন্থীরা নির্বাচনটাকে বিবেচনা করি। সেই হিসাবে নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, উত্তরণের একটা অংশ। নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, আমাদের সংবিধানেও সেটা উল্লেখ আছে। কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখানে শাসন কার্য সেটা পরিচালনা করবে। তো সেই জন্যই আমরা মনে করি নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, কখনো করি না। নির্বাচনের পরিবেশ থাকলে করি, নির্বাচনের পরিবেশ যদি না থাকে তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। সেই ক্ষেত্রে আমরা
আমাদের দল বাসদ, আমাদের জোট বাম গণতান্ত্রিক জোট, এবং আমরা চাচ্ছি অপরাপর বামপন্থী এবং উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংস্থা তাদের নিয়ে একটা বৃহত্তর জোট করে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনটাকে মোকাবেলা করছি। সেক্ষেত্রে তো বিএনপির সাথে আপনাদের যুগপৎ আন্দোলন ছিল এর আগে, সেক্ষেত্রে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার কি কোনো পরিকল্পনা আছে? না, আমরা ধরেন বিএনপির সাথে আমরা আমাদের দল বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট যুগপৎ আন্দোলনে ছিল না। আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের স্বাতন্ত্র্য বজায় রেখে আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলন করেছি বিভিন্ন সময়ে। তাহলে সেই জায়গায় বিএনপির সাথে আমাদের অনেক পার্থক্য আছে। আর বিএনপি তো নির্বাচনে জোট করবে বলে বিএনপি কোনো ঘোষণা দেয়নি, আমাদের কাছে এই ধরনের কোনো প্রস্তাব নেই। আর আসলেও বিএনপির সাথে নির্বাচনে জোটে যাওয়া হয়তো আমাদের পক্ষে আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিই যে বিএনপির সাথে আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা চাইছি যে এর বাইরে একটা বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান যেহেতু যাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আমরা রাজনীতির মাঠে, আন্দোলনের মাঠেও আমরা স্বাতন্ত্র্য বজায় রেখে আন্দোলন করেছি, এবং নির্বাচনের ক্ষেত্রেও আমরা এই ধরনের একটা স্বাতন্ত্র্য বজায় রেখে একটা বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চাই। যে বৃহৎ যে বুর্জোয়া রাজনৈতিক দল তাদের সাথে মিলে, তাদের সাথে গিয়ে এই ধরনের একাকার করে দিতে চাই না। মানুষের চাওয়া হলো একটা বিকল্প রাজনীতি, সেই বিকল্প রাজনীতির যে প্রত্যাশা আছে সেই অনুযায়ী আমরা আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। ধন্যবাদ। জনাব সাকি, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে এনসিপির একটা অবস্থান হচ্ছে সংস্কার শেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচার একটা যৌক্তিক পর্যায়ে যাবার পরে নির্বাচন, অন্যদিকে বিএনপি বলছে যে সংস্কারের কাজ আর নির্বাচন দুটো পাশাপাশি চলতে পারে এবং নির্বাচনের পরেও তারা সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নেবেন। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, এবং রাজনৈতিক যে মেরুকরণ হচ্ছে বিভিন্ন সময়ে, তার সাথে ধরুন জামাত ইসলামের আগের একটা অবস্থান, লন্ডনে বেগম জিয়ার সাথে জামাতের আমিরের বৈঠকের পরে আরো খানিকটা পরিবর্তিত অবস্থান, সব মিলিয়ে আপনি পরিস্থিতি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। দেখুন, নির্বাচনের সংস্কার এবং নির্বাচনের বিষয়ে একটা প্রাথমিক রোডম্যাপ কিন্তু আছে। আমরা আরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাইছি, এবং কিন্তু প্রাথমিক রোডম্যাপ ইতিমধ্যে ঘোষিত। যেমন ধরুন, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের কোন বিষয়ে একমত, আংশিক একমত কিংবা দ্বিমত, এগুলো বিষয়েও তারা তাদের ধারণা পাচ্ছেন, এবং 15ই জুলাইয়ের মধ্যে তারা এটা সম্পন্ন করবেন বলে একটা তারিখ ঠিক করেছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন হবে না, এবং একদিনও বেশি যাবে না বলে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাথে অন্যান্য উপদেষ্টাবৃন্দ এ বিষয়ে কথা বলেছেন। কাজে এই প্রাইমারি রোডম্যাপ কিন্তু আমাদের এখানে সামনে আছে। এখন সুনির্দিষ্ট রোডম্যাপে এই দিক থেকে যে আমরা সংস্কারের ক্ষেত্রে বলছি যে যেসব বিষয়ে আমরা সর্বসম্মত হচ্ছি, এমনকি যেগুলোতে এখনও আংশিক একমত আছে সেগুলোতে আরও আলাপ আলোচনা দরকার। দুই দিক থেকে আলাপ আলোচনা, ঐক্যমত্য কমিশন যেমন আলাপ আলোচনা করছে, আবার রাজনৈতিক দলগুলোও কিন্তু দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা করছে, জোটগতভাবে একক দলগতভাবে নানানভাবে আলোচনা চলছে। এই আলোচনা আমরা যেমন আমাদের দলের দিক থেকে আমরা আলোচনা আরও ব্যাপকভাবে চালানোর উদ্যোগ সরাসরি মানে একটা আনুষ্ঠানিক কর্মসূচি নিয়েছি। তো এইভাবে মানে ধরুন বিভিন্ন দলও সেই কাজগুলো করছে। তো এই আলাপ আলোচনার মধ্যে হয়তো কোনো কোনো বিষয় আরেকটু ঐক্যমত্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং শেষ পর্যন্ত এসে দাঁড়াবে যে কোন বিষয়গুলোতে আমরা একমত হলাম, কোনগুলোতে দ্বিমত থাকলো, এটা আলাদা হবে। সর্বসম্মতটাই জাতীয় সনদ, এবং সেইখানে দুটো অংশ আছে, একটা সংবিধান অংশ আর একটা অন্যান্য প্রশাসনিক এবং প্রতিষ্ঠানগত সংস্কারের প্রশ্ন। সংবিধান অংশ পরিবর্তনের জন্য নির্বাচন লাগবে, অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো কিন্তু সরকার নির্বাহী আদেশে করতে পারে। তাহলে এই দুটো জায়গা আছে, এবং আমরা যেটা দেখছি যে ধরুন সংবিধানের প্রশ্ন সম্পন্ন করতে হলে একটা ইলেকশন লাগবে। আমরা বলছি যে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার, যাতে করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারটা সম্পন্ন হয়। ফলে পুরো প্রক্রিয়ার মধ্যে ডিসেম্বরের বাইরে বেশি, মানে আর্লিয়েস্ট টাইম সরকার বলেছে ডিসেম্বর। এখন আর্লিয়েস্ট টাইম থেকে আর বেশি যেতে হবে কেন, সে বিষয়ে সরকার কিন্তু একটা ব্যাখ্যা হাজির করবে। তাদের ইতিমধ্যে ধরুন জুলাইয়ের মধ্যে আমরা যদি ধারণা পেয়ে যাই কোন বিষয়গুলোতে একমত কোন বিষয়গুলোতে দ্বিমত,
এখন দ্বিমত বিষয়গুলোতে তো যেটা দ্বিমত, তার দ্বিমত তো কেউ যতক্ষণ না পর্যন্ত আলোচনার পরে যতটুকু আর থাকছে দ্বিমত, সেটা তো জোর করে কেউ কাউকে চাপিয়ে দিতে পারবে না। দ্বিমত নিয়ে দলগতভাবে তারা জনগণের কাছে যাবে। ধরুন আমাদের একটা দাবি যে আমরা 70 অনুচ্ছেদ বাতিল চাই, আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে এই বিষয়ে ভোট দেন এবং সংখ্যাগরিষ্ঠতা দেন, তাহলে আমরা পার্লামেন্টে সেটা করব। কিন্তু একটা তো আশঙ্কা, এইটা না, আমি বলি যে তাহলে ডিসেম্বরের মধ্যে, এক তো হচ্ছে জুলাই আমরা এটা পেয়ে যাচ্ছি, ডিসেম্বরের পরে যদি যায়, কেন যাচ্ছে সেটা সরকার হয়তো তখন আমাদের ব্যাখ্যা দিবে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই যে আগামী মে মাসের মধ্যেই সরকারের পক্ষে মোটামুটিভাবে একটা ধারণা তারা পেয়ে যাবেন, ঐক্যমত্য কমিশন পেয়ে যাবেন কোথায় একমত আর কোথায় দ্বিমত থাকছে, এবং আরও সুনির্দিষ্ট রোডম্যাপ সংস্কার এবং নির্বাচনের সম্ভবত তারা যেতে পারবেন। সেটা যাওয়া উচিত ফর রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতির জন্য। কিন্তু এই সব কিছুর গোড়ায় তো রয়েছে এমন একটা কাঠামো তৈরি করা রাষ্ট্রের, যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকবে, আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সেক্ষেত্রে বিএনপির যে দ্বিমতের জায়গাগুলো, সেখানে উচ্চকক্ষের নির্বাচনের ব্যাপার রয়েছে, পরপর দুবারের বেশি গিয়ে 3বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, সে প্রশ্নগুলো রয়েছে। এইগুলোর মীমাংসা না করে কি আসলে নির্বাচনে গেলে সেই আশঙ্কাটাই থেকে যাচ্ছে না? দেখুন, আমরা মনে করি ক্ষমতার ভারসাম্য খুব জরুরি, না হলে জবাবদিহিতা হবে না। তাহলে ক্ষমতার ভারসাম্যের কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন ধরেন সংসদের ক্ষেত্রে সংসদ সদস্যদের মানে স্বাধীন ভোট দেওয়া, মানে 70 অনুচ্ছেদ, এই প্রশ্নে আমরা বলেছি আস্থা ভোট এবং বাজেট। বিএনপির দিক থেকে আস্থা ভোট, বাজেট, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। ইভেন জামাত ইসলামেও দেখেছি আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধন, 3 পয়েন্ট, মানে অর্থাৎ 3টা কন্ডিশন রেখে বাকিটা সংস্কারের ব্যাপারে বলেছেন। তো এখন এই বিষয়ে ধরুন আলাপ আলোচনাটা চলা দরকার, কোথায় গিয়ে ন্যূনতম ঐক্যমত্য হচ্ছে। আমরা বলেছি 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না। বিএনপি বলেছে 2+0+1, মানে অর্থাৎ 2বার পরপর হয়ে একবার বিরতি দিয়ে আরেকবার সর্বোচ্চ হতে পারবে। তো এই প্রশ্নেও একটা ন্যূনতম ঐক্যমত্য হয় কিনা সেটা চেষ্টা চালাতে হবে। আপার হাউস মানে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং উচ্চকক্ষের সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই প্রশ্নেও আলাপ আলোচনা হতে পারে। বিচার ব্যবস্থার, বিচার বিভাগের পৃথকীকরণ এবং পৃথকীকরণের মধ্যে বিচার বিভাগের অধীনে যে সচিবালয় এবং সেই সচিবালয়ে যে সমস্ত নিয়োগ, বদলি, পদোন্নতি এবং আপনার ইয়েদের নিয়োগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে যে স্বচ্ছতার, জবাবদিহিতা এবং সুনির্দিষ্ট নীতিমালা, পাবলিক হিয়ারিং পর্যন্ত, এই সব প্রশ্নগুলো নিয়ে প্রস্তাবনা কিন্তু আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি প্রস্তাব করেছে, তার মাধ্যমে নিয়োগ। এই প্রশ্নেও কিছু এখনো দ্বিমত আছে। এগুলো আমরা মনে করি ক্ষমতা ভারসাম্য তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, নারী আসন, এগুলো একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। এই 5-7টা পয়েন্টে যতটুকু একমত হওয়া যাচ্ছে ততটুকু তো আমাদের ন্যূনতম ঐক্যমত্য। একমত যেখানে হবে না, আপনি কি পদ্ধতিতে সেটা করবেন? হয় আপনি বিপ্লব করবেন, না আপনি ইলেকশনে যাবেন, পিপলের কাছে যাবেন। রিপাবলিক মানেই হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত। তাহলে আপনাকে জনগণকেই সম্পৃক্ত করতে হবে, সেটার মধ্যে সমাধানে যেতে হবে। জনাব সরওয়ার হাসান, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, সেখানে বিচার বিভাগ রয়েছে, গণমাধ্যম রয়েছে, এবং এইগুলোর যদি সঠিকভাবে কাজ না করে, আসলে নির্বাচন হলেও গণতন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে সংস্কারগুলোর জন্য কি আমরা নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করব, না কি এই ক্ষেত্রে আসলে নির্বাচনের আগেই যে ন্যূনতম সংস্কারের কথা বলা হচ্ছে তার আওতায় আসলে প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি পুনর্নির্মাণ করা যায়? তার মধ্যে নির্বাচন কমিশনও তো অবশ্যই রয়েছে। ধন্যবাদ। আমাদের সহ আলোচককে শুভেচ্ছা। ওনারা তো অংশীদার, রাজনীতির অংশীদার, এবং 2 দলের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং তারা বেশ কি বলবো যে আশাবাদী মনোভাব পোষণ করছেন বা প্রকাশ করছেন। কিন্তু আমি দেখি সরকারের উদ্দেশ্যটা এখনও স্পষ্ট নয়। এক এক সময় এক এক রকম সংস্কারের বিষয়ে, নির্বাচন তো প্রচলিত, নির্বাচন তো আর নতুন করে সংজ্ঞায়িত করা যাবে না, নির্বাচন একটা অবাধ সুষ্ঠু হবে। এখন সংস্কারের বিষয়ে সরকার কি করতে চায় এটা স্পষ্ট নয়। এমনকি এতগুলো কমিশন গঠন করার পরেও এই যতগুলো কমিশন করেছে সবগুলো কিন্তু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর সাথেও সংশ্লিষ্ট নয়।
সুতরাং যেগুলো রাজনৈতিক দল, নির্বাচন এবং জনায়েত সাকি তো বলেছেন যে বিষয়টি জনগণের কাছে যাবে, এর অর্থ হচ্ছে জনগণ যাদের যে কর্মসূচির পক্ষে ভোট দেবে ধরে নিতে পারি যে তারাই এই পরিবর্তন বা সংস্কারের দায়িত্ব পাবে। যদি সেটা হয় তাহলে এই সরকার যে কাজটি করতে পারবে, সংস্কারের যে কাজগুলো, সেগুলোর জন্য তো রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করার প্রয়োজন নেই। যেমন ধরুন শ্রম সংস্কার সংক্রান্ত একটা কমিটি করেছে, নারীর অধিকার নিয়ে একটি কমিটি করেছে, স্থানীয় সরকার যদি নাও বলি, জনপ্রশাসন, পুলিশ। আমি তো মনে করি না যে কোনো দলের পক্ষ থেকে এই পুলিশ সংস্কারের ব্যাপারে বিরোধিতা আছে বা আপত্তি আছে, জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে বিরোধিতা আছে বা আপত্তি আছে, কিন্তু সরকার এই কমিশনগুলো করার পরে, প্রতিবেদন পাওয়ার পরে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি যে আমরা এটুক পারবো বা পারবো না, বা এ ব্যাপারে গণশুনানি করতে পারে, এ ব্যাপারে জনমত তৈরি করতে পারে, কিন্তু অথবা সরকার বলতে পারে যে আমরা এই পর্যন্ত করছি। হ্যাঁ, নির্বাচনের বিষয়ে তারা কিছুটা বলবো বাধ্যবাধকতা, অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদেরকে বাধ্য করেছে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে এই আলোচনা করা। কিন্তু সরকার কতটা সংস্কার করতে চায়, এভাবে সরকারের কাছ থেকে আমরা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাই না। সুতরাং এটা নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্য যে কোনো সংস্কারের ক্ষেত্রে জরুরি নয়, কারণ এরপরে যে সরকার আসবে সেই ব্যাপারে যদি তারা একমত না হন তাহলে তো সেটা আবার তারা পাল্টে ফেলতে পারেন। সেটা একমত হওয়ার পরেও পাল্টে ফেলতে পারে। যেমন ধরেন কোনো দল সংখ্যাগরিষ্ঠতার কারণে সেটা মেনে নিল, যদিও তারা দলীয়ভাবে এটা মানার পক্ষে নয়, মেনে নিল, কারণ তারা যদি মনে করে যে নির্বাচনে তাদের পক্ষেই জনগণ ভোট দিবে, মানার পরও তো পাল্টাতে পারে। হ্যাঁ, জাতীয় যে একটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেখানে কিছু না কিছু মানে কতিপয় শর্ত থাকবে। সেই শর্তগুলো যদি কেউ ভঙ্গ করে সেটা জাতির সঙ্গে প্রতারণা হবে বা বিশ্বাসঘাতকতা হবে। কিন্তু বলছে সরকার কতটা সংস্কার করতে চায়। এখন নির্বাচনের তারিখ, ভোটের পদ্ধতি, স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন আগে, অথবা গণপরিষদ না জাতীয় সংসদ, এই ব্যাপারে যদি সরকার প্রতিটি ব্যাপারে ঐকমত্য চায় যে সব দল এক হবে না, কারণ এর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান আছে। জুনায়েদ সাকি বলতেছিলেন যে তাদের যে গণতন্ত্র মঞ্চ মানে তারা তো একটা জোট, একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জোট হয়েছে, সেখানেও এই জাতীয় সংসদ না গণপরিষদ তার মধ্যে বিরোধ আছে। আবার নির্বাচন মেয়াদ কত বছর হবে, কেউ বলে 4 বছর, কেউ বলে 5 বছর। বরং ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে এনসিপির প্রস্তাবের অনেকাংশে মিল আছে, প্রায় 80% মিল আছে। অন্য দলগুলোর সাথে মিল নেই। কিন্তু এখন সরকার কি এই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের উপরে জোর দেবে না রাজনৈতিক দলগুলোর উপর? সেক্ষেত্রে তাহলে তো এই প্রশ্ন উঠতে পারে যে তাহলে এনসিপির প্রস্তাবে আসলে সরকার বাস্তবায়ন করে ফেললো, অন্যদের কথা না। গণসংহতির অনেক মিল আছে, কিন্তু আপনি আচ্ছা, গণসংহতির অনেক মিল আছে, কিন্তু অতটা মিল নেই। এনসিপির সঙ্গে সংবিধান সংস্কার কমিশন সবগুলোর সাথে মিল নেই। এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের প্রস্তাব আমরা করেছি, আপনার 70 মানে ফান্ডামেন্টাল প্রস্তাবটা আমরা করেছি। আচ্ছা, যাই হোক, যেগুলো নিয়ে অনেক আগে থেকে লড়াই চলছে। আচ্ছা, আপনারা যেহেতু পরে এই ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন, আর ওরা আগে করেছে, সেই কারণে ওদের 23 দফার ভিত্তিতে আমি বলছি। এখন এটি প্রথম হচ্ছে আলোচনা 2 ধরনের, এক হচ্ছে একমত হওয়ার জন্য, আর একটা দ্বিমত করার জন্য। তবে এবং এখানে কিন্তু একটা কৌশলের লড়াই চলছে। রাজনৈতিক দলগুলো চায় সরকার সিদ্ধান্ত নিক, আর সরকার চাচ্ছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিক। এখন এটার কাছাকাছি জায়গায় আসতে হবে। সরকার উপর থেকে যেমন চাপিয়ে দিতে পারবে না, আবার সরকার যদি রাজনৈতিক দলগুলোর উপর সব কিছু ছেড়ে দেয় তাহলে এতগুলো কমিশন কেন? সরকার তো নিশ্চয়ই একটা চিন্তা থেকেই এগুলো করা হয়েছে, এবং সেই চিন্তার একটা সমন্বয় করার দায়িত্বটাই সরকারের। আর না হলে হতে পারে এই কর্মসূচির উপর কত বছর পর ভোট হবে, দ্বিকক্ষ হবে না, কোনটা হবে, সবটার ব্যাপারে একটা গণভোট হতে পারে। জি, কিন্তু বাংলাদেশে গণভোটের নজির খুব সুখকর নয়।
কারণ 3টি গণভোট হয়েছে, 2টি হয়েছে সামরিক সরকারকে বৈধতা দেওয়ার জন্যে, আরেকটি হয়েছে সেটা মানে সংবিধান পরিবর্তন এই সংসদীয় পদ্ধতি আসার পরে সেটা এক ধরনের যেটা নিয়ম রক্ষার গণভোট হয়েছে। এখন আমরা কোন দিকে যাচ্ছি, কিন্তু সরকারকেই সিদ্ধান্তটা নিতে হবে যে আলাপ আলোচনার মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে আসবে। নির্বাচনের তারিখ কিন্তু বড় বিষয় নয়, এটা জুন না বা ডিসেম্বর। এখন কিন্তু প্রধান আলোচ্য বিষয় হয়ে পড়ছে জুন না ডিসেম্বর। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ব্যক্তি ধরে সমাধান খুঁজছি, যে 3বার হবে না 2বার হবে নাকি। এটি মানে এটি তো আগে ব্যক্তি ধরে করার কথা না। মানুষ যদি একজনকে ভোট দেয়, 3বার দেয়, 5বারও দেয়, সেটা কিন্তু অন্তত ব্রিটিশ পদ্ধতি, আমরা যে গণতন্ত্র অনুসরণ করছি সেখানে বাধা দেওয়ার কিছু নেই। তবে বাংলাদেশে এমন উদাহরণ নেই যে ক্ষমতায় থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন করে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, এরকম উদাহরণ গত 53 বছরে হয়নি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব সাকি আপনার কাছে। নির্বাচন কবে হবে সে নিয়ে আমরা আলাপ করছিলাম, কিন্তু কি নির্বাচন হবে সেটা নিয়েও খানিকটা মতবিরোধ থেকে যাচ্ছে। গণপরিষদ নির্বাচন প্রয়োজন নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে, নাকি গণপরিষদের ম্যান্ডেট নিয়ে থেকে তারপরে একটা পর্যায়ে সেটা। দুটো প্রসঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। একটা হচ্ছে একটু আগে আমাদের শ্রদ্ধেয় সোহরাব ভাই যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে কি পদ্ধতিতে আমরা যেতে পারি, মানে গণভোট ইত্যাদি। আমরা একটা জিনিস খুব পরিষ্কার করে শুরু থেকে বলছি যে এটা একটা কি বলবো সমষ্টিগত আমাদের অর্জন। অভ্যুত্থান ছিল একটা সমষ্টিগত জায়গা, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সর্বোপরি ছাত্র, শ্রমিক, যুবরা এই লড়াইটা করেছে এবং সফল করেছে, তাদের অগ্রণী ভূমিকা ছিল। এখন এই যে স্টেক হোল্ডার, অংশীজনদের মধ্যে মানে বিভিন্ন অংশীজন, তারা মানে একদিকে যেমন আলাদা, একটা পয়েন্টে এক জায়গায় ছিল। সরকারটা গঠিত হয়েছে সকলের সমর্থনে, এবং যে কারণে এটা কোনো একক দলের সরকার নয়। যদিও এই দলে হয়তো একটা দলের মানে কি বলে যে ভিন্নভাবে, মানে সরাসরি না থাকলেও অপ্রত্যক্ষ মানে প্রতিনিধিরা থাকতে পারেন, কিন্তু এটা কোনো দলীয় সরকার না। তাহলে সেই দিক থেকে এই সরকার শুরু থেকে যে কথাটা বলে এসেছিল যে আমরা যে সংস্কার প্রক্রিয়া এবং যে কোনো পুরো প্রক্রিয়াটা এগোবে, তাদের রাষ্ট্র পরিচালনা এগোবে কনসেনসাসের ভিত্তিতে। সো পদ্ধতি কিন্তু হচ্ছে কনসেনসাস। আপনি যখন অনেকগুলো পক্ষ একটা আন্দোলনে থাকে এবং কোনো এক পক্ষ সমস্ত প্রাধান্য বিস্তার করে ফেলতে পারে নাই, তাহলে আপনাকে কনসেনসাসটাই পদ্ধতি হিসেবে নিতে হবে। এবং সরকার সঠিকভাবে আমরা মনে করি কনসেনসাসকে পদ্ধতি হিসেবে নিয়েছে। কনসেনসাস ছাড়া আপনি কোথাও যেতে পারছেন না। কিন্তু এখন সংস্কার হচ্ছে কনসেনসাস, নতুন সংবিধান লেখা কনসেনসাস না, সংবিধানের পুনর্লিখন কনসেনসাস না, সংস্কারটা কিন্তু কনসেনসাস। হ্যাঁ, নতুন সংবিধানে কেউ দাবি তুলতে পারে, আমরা তুলতে পারি, কিন্তু এটা কিন্তু কনসেনসাস না। দাবি তুললেই তার সকলের সম্মতি হয়ে যাচ্ছে না। ফলে যেহেতু নতুন সংবিধান কি কনসেনসাস হয় নাই, ফলে গণপরিষদের দাবিটা, যেটা আসলে মূলত নতুন সংবিধান লেখার জন্যই এখতিয়ার দেয় একটা সংসদকে, জনগণ গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদকে, তার প্রতিনিধিদেরকে একটা নতুন সংবিধান লেখার ম্যান্ডেট দেয়। তো যেহেতু নতুন সংবিধান কনসেনসাস না, তাহলে কনসেনসাসটা হচ্ছে সংস্কার। এখন এই সংস্কার কি প্রক্রিয়ায় হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে নাকি অ্যামেন্ডমেন্ট পদ্ধতিতে? আমরা বলছি অ্যামেন্ডমেন্টের প্রবলেম হচ্ছে যে এটা ধরেন অষ্টাদশ অ্যামেন্ডমেন্ট হলো, তো ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে গেছে না কোর্ট দ্বারা, তারপর পঞ্চদশ সংশোধনী এসছে। এখন পঞ্চদশ সংশোধনী কিন্তু কোর্ট বাতিল করে দিয়েছে আংশিকভাবে। তো অষ্টাদশ সংশোধনী তো কোনো এক সময় কোর্ট বাতিল করে দিতে পারে যদি পরিস্থিতি বদল ঘটে। আমরা বলছি যে যেভাবে গণপরিষদে জনগণ ম্যান্ডেট দেয় একটা নতুন সংবিধান লেখার জন্য, সেই সংবিধানকে কি কোর্ট চ্যালেঞ্জ করে না, বরং কোর্ট সেই সংবিধানকে সুরক্ষা দেয় কিংবা ডিফেন্ড করে। তেমনি সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা হচ্ছে সংস্কার করার জন্য, বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করার জন্য জনগণ এই সংসদকে ম্যান্ডেট দিচ্ছে। ফলে এই ম্যান্ডেটের বলে এই সংবিধান সংস্কার সভায় যে সংবিধানটা সংস্কার হবে, রিফর্মড কনস্টিটিউশনকে কোর্ট সুরক্ষা দিবে, কোর্ট এটাকে চ্যালেঞ্জ করবে না। সেই জায়গাটা তৈরি করা দরকার। এইটা লিগ্যাল, মোরাল, পলিটিক্যাল সমস্ত দিক থেকেই আমাদের এই জায়গাটা দরকার সংস্কারকে টেকসই করার জন্য। কোন প্রশ্নগুলো যাবে,
যেগুলো অলরেডি আমাদের জাতীয় সনদ হয়ে গেছে। ইটস এ ডিক্লারেশন। আমাদের বিবেচনায় আমাদের প্রস্তাব হচ্ছে জাতীয় সনদ অর্ডিন্যান্স কিংবা ন্যাশনাল চার্টার অর্ডিন্যান্স অথবা জুলাই চার্টার অর্ডিন্যান্স করা দরকার, যাতে করে পরবর্তী এই সংস্কার সভায় প্রথম 6 মাসের মধ্যেই সকল সংস্কার হয়ে যায়। এবং এখানে একই সাথে মনে রাখা দরকার, এটা কেবলমাত্র একটা সংস্কার সভা মানে শুধু সংবিধানের জন্য, এটা একটা 5 বছরব্যাপী পার্লামেন্টের জন্য। অর্থাৎ এখানে প্রথম দিন থেকেই সরকার গঠিত হবে এবং তা 5 বছরে এই সংসদ সরকার পরিচালনা করবে। কিন্তু 6 মাসের মধ্যে সে সংবিধান সংস্কার সম্পন্ন করবে, যেটা আগের অর্ডিন্যান্সেই ডিক্লেয়ার করা হচ্ছে। এটা আমরা প্রস্তাব দিয়েছি কারণ এই প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করতে চাই, কারণ এটার বিষয়ে মানুষের সন্দেহ যাতে না থাকে যে অ্যাটলিস্ট ন্যাশনাল চার্টার যা হয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছেই। বাকি থাকে হচ্ছে ওই দ্বিমতের বিষয়গুলো, দলগত যে প্রস্তাবনা, সেগুলো নিয়ে জনগণের কাছে যাবো। এখন জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠতা দিবে সেই তো এখানে লিড করবে। যদি সংসদে আলোচনার পরে সংখ্যাগরিষ্ঠ দল কনভিন্সড হয়, আমরা সকলে মিলে একটা জায়গায় পৌঁছাতে পারি, তাহলে অর্থাৎ যারা যারা যাবেন আর কি, তো তারা যদি ওখানে একমত হতে পারেন, তাহলে সেখানেও আরও কিছু সংস্কার হতে পারে। এই প্রক্রিয়া ছাড়া ডেমোক্রেটিক মানে প্রসেসে আমরা অন্য কোনো ভিন্ন কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। এখন গণভোটের প্রশ্নে, গণভোট করে যদি আপনি সংবিধান করেই ফেলেন, তার গণসংস্কার সভাই দরকার কি? আর মানে কি বলে যে না, গণভোট হলে তার সংস্কার সভার আপনার গণপরিষদের দরকার কি? কিন্তু একটা সংবিধান ফান্ডামেন্টালি চেঞ্জ করতে গেলে আপনি স্রেফ গণভোট মানে হতে পারে না, কারণ এটার যে মানুষের যে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনের একটা জায়গা। কিন্তু বিএনপি তো এখনো জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছে, তাহলে সংস্কারের প্রক্রিয়াটা আসলে কি হবে তখন? না, জাতীয় সংসদের প্রক্রিয়া এটাকে যদি আপনি সংস্কার সভা হিসেবে অভিহিত না করেন, তাহলে কিন্তু প্রক্রিয়াটা দাঁড়া যাচ্ছে অ্যামেন্ডমেন্টে আপনাকে যেতে হচ্ছে। সেক্ষেত্রে ওই আদালতের প্রশ্নের যে আশঙ্কা সেটা থেকেই যাচ্ছে। জি, জনাব সোহরাওয়ার্দী হাসান, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সেখানে একটা বড় আলোচনা হচ্ছে উচ্চকক্ষকে কেন্দ্র করে, এবং বলা হচ্ছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে গিয়ে আসলে নাগরিক সমাজ থেকে সেখানে নানান অংশের প্রতিনিধিত্ব থাকবে। আমার প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে আমরা যেটা দেখেছি, বিভিন্ন পেশাজীবীরা, নাগরিক সমাজের সদস্যরা, তারা দলীয়ভাবে নানানভাবে বিভক্ত হয়েছেন। আসলে কেউ বিএনপির পক্ষে, কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন। এই যে দলের মনোনয়নের ভিত্তিতে যদি আমরা উচ্চকক্ষে মনোনয়ন দেই, তাদেরকে উচ্চকক্ষের সদস্য করে তুলি, তাহলে কি এই যে দলীয় ভিত্তিতে সুশীল সমাজের বিভাজন, সেটা আরো পাকাপোক্ত হচ্ছে না? প্রথমত হচ্ছে আমাদের সুশীল সমাজ কতটা আছে আর সেটা কতটা প্রতিনিধিত্ব করবে। সম্প্রতি হোসেন জিল্লুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের নাগরিক সমাজের প্রতি এই সরকার, তিনি এটার বিরোধিতাই করছেন প্রকারান্তরে, যে এই সরকার নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে সরকার হওয়া উচিত না। কারণ নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে সরকারকে সবসময় চ্যালেঞ্জ করা, দেখা, তার ভালো মন্দ বিচার করা, ব্যাখ্যা করা এবং সমালোচনা করা। কিন্তু সেই নাগরিক সমাজ যখন সরকারের অংশ হয়, তাহলে তার সমালোচনা করবে কে? তো দ্বিকক্ষ, আপনি উচ্চকক্ষের কথা বলছেন, এরকম একটা নাগরিক সমাজ যদি আমরা পেতে পারি বা পাই, সে পদ্ধতি কি আমি জানি না, যে যারা সরকারের অংশ হবে না, দলেরও অংশ হবে না। এখন এরকম পদ্ধতি জানি না যে জুনায়েদ সাকিরা ভাবছেন কিনা যে যারা দলের বাইরের লোক উচ্চকক্ষে থাকবেন এবং তারা কীভাবে কিন্তু রাজনৈতিক দলগুলোই জনগণই নির্বাচিত করবেন। সেটা একটা হতে পারে যে স্থানীয় জনপ্রতিনিধি, এদের স্থানীয় জনপ্রতিনিধি এবং জাতীয় সংসদের প্রতিনিধি, এদের একটা ভোটে হতে পারে ইলেকট্রাল পদ্ধতিতে। আরেকটা হতে পারে মনোনীত, কিন্তু মনোনীত হলে তো সেটার গ্রহণযোগ্যতা পাবে না। আর যে কথাটি বলছেন যে আমরা নাগরিক সমাজের সেই বিভাজনটা আরও বাড়বে কিনা বা তারা দলীয় লোক হয়ে যাবে কিনা, কিন্তু আমরা নাগরিক সমাজ হয়ই না এখন, যে অর্থে যারা সরকারকে চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, বলতে পারেন যে তার এই গণ অভ্যুত্থানে তো তাদের ভূমিকা ছিল, বা তারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল। আবার আমরা মনে করতে পারি বিএনপি আওয়ামী লীগের আমলে, এটা 96-97 সালেই যে অথবা 2001-এর আগে পরে যে দুইটা নাগরিক সমাজ হয়ে গেল,
একটা হচ্ছে 101 সদস্যের, একটা ছিল 201 সদস্যের, মানে পাল্টাপাল্টি। আওয়ামী লীগের সমর্থক বোধহয় 101 সদস্য করেছিল, পরে বিএনপির সমর্থক 201 সদস্য। ওই ধারা কিন্তু এই 2009 পর্যন্ত চলছিল। আসলে নাগরিক হিসাবে তার যে দায়িত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি আর সরকারের দায়িত্ব এক না। এখন এটা যদি আমরা বুঝতে ভুল করি বা আমরা ক্ষমতার অংশীদার হতে চাই, তাহলে আর নাগরিক সমাজের প্রতিনিধি থাকে না। এখন সেটি কিভাবে হবে আমি জানি না। সেক্ষেত্রে উচ্চকক্ষের ব্যাপারে আপনার ভাবনাটা কি? সেটা কি অপ্রয়োজনীয় মনে করেন আপনি? না, অপ্রয়োজনীয় নয়, কিন্তু সবচেয়ে এই যে যতগুলো সংস্কার, যতগুলো প্রস্তাব আসছে, সেটা হচ্ছে কি চোর ঠেকানোর জন্যে, বাড়ি পাহারা দেওয়ার জন্যে। কিন্তু আমরা এমন ব্যবস্থা যদি করতে পারি যে বাড়ির আলাদা পাহারা দরকার নেই, বাড়ির কাঠামোটাই এমন হবে যেখানে নিজেই নিজের পাহারা দিতে পারবে। সেটা কিভাবে করবেন? সেটা ওই তো যে কেউ অন্যের বাড়ি দখল করবে না, কেউ অন্যের অধিকারে হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে সভ্য এবং কি বলে আধুনিক সমাজের। তারপরে যে অন্যায় হয় না সেসব দেশে তা নয়, কিন্তু আমি বলছি যার সীমা, আমাদের এখানে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকেই সীমা লঙ্ঘন করি। সাংবাদিক থেকে রাজনীতিক, রাজনীতিক থেকে আইনজীবী, শিক্ষক থেকে কি বলে শিক্ষাবিদ, থেকে অর্থনীতিবিদ। না হলে এত বড় একটা অভ্যুত্থান হলো এই সময়, এবং অভ্যুত্থানের আগ পর্যন্ত দেখেন আওয়ামী লীগের যারা সমর্থন করছিলেন তারাও তো দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী। মানে কিভাবে এটা হতে পারলো? আবার ধরেন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা আবার যদি ভবিষ্যতে আবার সরকারের অংশ হয়, আমি তো সেক্ষেত্রে শঙ্কা দেখি যে আওয়ামী লীগের যে কি বলে একদল সমর্থক বুদ্ধিজীবী হয়েছিল, ভবিষ্যতে আর এক দলের এরকম সমর্থক বুদ্ধিজীবী দাঁড়িয়ে যায় কিনা, যারা উচ্চকক্ষের আর থাকবেন। আর একটা হতে পারে যে ভারতে যেমন আছে, এখন আমাদের হচ্ছে এককেন্দ্রিক, তো ভারতে যেটা হচ্ছে যে যেহেতু ফেডারেল পদ্ধতি, বিভিন্ন ওদের সংস্থা আছে, বিধানসভা, লোকসভা এবং স্থানীয়, এর সমন্বয়ে এদের ভোটে সেখানে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচিত হয়। তো আমরা কীভাবে করব? একটা তো বোধহয় প্রস্তাব আছে যে স্থানীয় সরকারের প্রতিনিধিরাও নির্বাচন করতে পারে কিনা। জি, কিন্তু কোনোভাবেই আমি মনে করি না নাগরিক সমাজের রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যুক্ত হওয়া উচিত। জি, ধন্যবাদ। জনাব ফিরোজ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই প্রসঙ্গে বিশেষ করে উচ্চকক্ষ নিয়ে আপনার কোনো ভাবনা যদি থেকে থাকে সেটা নিশ্চয়ই বলবেন, এবং এর পাশাপাশি এই যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে নির্বাচনের আগে কোন কোন বিষয় পরিবর্তন করলে ভবিষ্যতে আসলে মোটামুটি একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার গ্যারান্টি পাওয়া যায়? ধন্যবাদ। ইতিমধ্যে অনেকগুলো প্রসঙ্গ এখানে এসছে। জি। আর প্রথমত একটা সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমরা এখানে 3 জন বসেছি, এই 3 জনের মধ্যেও কিন্তু বিভিন্ন পার্থক্য এখানে আছে। এইখানে সংস্কার কমিশনের পক্ষ থেকে 39টা রাজনৈতিক দলের কাছে তারা এই সংস্কার প্রস্তাবগুলো, সুপারিশগুলো পাঠিয়েছে, তাদের মতামত নেবে। সেই ক্ষেত্রে কিছু বিষয় আলোচনা করছে যে ক্ষমতার ভারসাম্যটা দরকার। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের প্রেক্ষিতে আমরা আমাদের লিখিত মতামত জানিয়েছি। আমরা প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি, পরপর না, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটাও আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা বলছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এইটার ব্যাপারে আমরা মনে করছি যে আমাদের দেশটা খুব ছোট, একটা ইউনিটারাল কান্ট্রি, তো সেই জায়গায় উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না, বরঞ্চ এখানে আরও জটিলতা হবে। ইতিমধ্যেই সংস্কার কমিশনের যে প্রস্তাব এবং বিএনপির যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে অনেক পার্থক্য আছে। একমত হতে পারবে কিনা, এখানে হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না সেখানে। সেই জন্য এই উচ্চকক্ষের যে আলোচনাটা, সেই আলোচনাটা এখানে অপ্রাসঙ্গিক। আরেকটা যেটা আছে যে
এই প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা বলছে, সাংবিধানিক কাউন্সিল, সেইটাও একটা মানে একটা প্যারালাল একটা গভর্নমেন্ট এখানে তৈরি করে কিনা, সেই ক্ষেত্রে আমরা বলছি যে এই ধরনের দরকার নাই, কিন্তু একটা কমিশন হতে পারে, যে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার সাংবিধানিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থার যে নিয়োগ সেগুলো দিবে। কিন্তু সাংবিধানিক কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করা, এবং এখন পর্যন্ত যে ব্যবস্থা রয়েছে সেখানে প্রধান বিচারপতি যেহেতু সংশ্লিষ্ট, সেটা নিয়ে পুরো বিচার বিভাগেই আসলে রাজনীতিকরণের ইতিহাস তৈরি হয়েছে এরই মধ্যে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনাদের ভাবনাটা কি? তত্ত্বাবধায়ক সরকার আমি বলছি যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেই কাউন্সিলের মধ্য দিয়ে যদি এই বিচারপতিদের নিয়োগ হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি যে নিয়োগ করবে বিচারপতিদেরকে, সেই সুযোগ যদি না থাকে, সেটা যদি রহিত করা যায়, তাইলে কিন্তু এই বিচারপতিদের নিয়ে বা প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হওয়া, সেই ক্ষেত্রে সেই জটিলতাটা অনেকাংশ কমে যাবে, সেটা থাকবে না বলে মনে হয়। তার চেয়েও বড় কথা হলো যে যেটা ধরেন আইন কানুন করে কি করবেন, আমাদের যে সংবিধান এখন যেটা আছে, আমরা মনে করি যে এটার মধ্যে অনেক অসঙ্গতি আছে, 17 বার সেটাকে সংশোধন করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে, অনেকগুলো একটা জগাখিচুড়ি একটা সংবিধান হয়েছে। তাহলে তারপরেও এই সংবিধানে কি কোথাও লেখা ছিল যে দিনের ভূত রাটে করতে হবে? এই সংবিধানে কি কোথাও লেখা ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জনকে মানে জয়ী হয়ে যাবে? এই সংবিধানে কি লেখা ছিল যে আমি আর ডামি এটা নির্বাচন করবে? কাজে কি লিখে দিল সেটার চেয়েও বড় কথা হলো এখানে মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ, সেইটা কতটুকু জাগ্রত করতে পারছি, এবং দেশে গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের পরিবেশ কতটুকু জারি আছে, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সেগুলো আছে কিনা, সেইটা খুব গুরুত্বপূর্ণ। তা নাহলে আমরা তো অনেক সময় মানে অনুকরণ করি, যে ব্রিটেনের কথা বলি, তাদের তো লিখিত কোনো সংবিধান নাই, তো তাদের দেশ তো চলছে। এবং এখানে আমাদের এই যেটা বলছে সংবিধান সভা মানে গণপরিষদ নির্বাচন, এই ক্ষেত্রেও আমরা দ্বিমত পোষণ করি, কারণ আমাদের দেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানের অসম্পূর্ণতা সেগুলো দূর করার জন্য যে সংশোধনের পদ্ধতি, সেই সংশোধনটা করতে পারে। এখন হয়েছে কি, আমাদের দেশে এক সরকার যেটা করে যায়, পরবর্তী সরকার আসলে সেটা পাল্টে দেয়। এটা তাই নয়, আদালতও তো সংবিধানের সংশোধনগুলো অবৈধ ঘোষণা করে। না, সেটা করতে পারে। সেটা হলো যে আদালতকে কি বলা হয়, এটা হলো যে কনস্টিটিউশনের গার্ডিয়ান হিসেবে তাদেরকে, ব্যাখ্যাকার হিসেবে তাদেরকে বলা হয়েছে, আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে। কাজেই তারা সেটাকে ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করে। কিন্তু আবার সংসদ, এই জন্যই বলছে যে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এগুলোর যদি একটা স্বাধীন অস্তিত্ব না থাকে, সেটা বলছে যে ক্ষমতার ভারসাম্য সেটা আনয়ন করা, এবং এগুলোর একটা এই যে 3টা স্তম্ভ রাষ্ট্রের, সেই স্তম্ভকে স্বাধীনভাবে ফাংশন করতে দেওয়া, এবং তার মধ্যে একটা যে সমন্বয়, সেই সমন্বয় সাধন করা, সেই সমন্বয় সাধন কীভাবে করা যাবে, সেইটার একটা উপায় সেখানে খোঁজা দরকার। আরেকটা যেটা বলছেন যে নির্বাচন এবং সংস্কার নিয়ে জনগণের মধ্যে যে সংশয়টা দেখা দিচ্ছে, সেটা একটা উদাহরণ দিই। 5ই অক্টোবরে প্রধান উপদেষ্টার সাথে আমাদের বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ছিল। সেখানে উনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যে বিষয়ে ঐক্যমত্য হবে, যে বিষয়ে, সেটা নিয়ে আমি অগ্রসর হব, বাকিগুলো আমরা রেখে দেবো আলাপ আলোচনার জন্য বা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে। আমরা প্রধান উপদেষ্টার এই যে অঙ্গীকার, এই যে কথা, সেটার উপর আমরা ভরসা রাখতে চাই। কিন্তু দেখলাম যে সংস্কার কমিশনে যে আলোচনা এবং সুপারিশ, সেগুলোর নামে কিন্তু সময়ক্ষেপণ হচ্ছে। সংস্কার কমিশন যখন গঠন হয়, সেই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে, বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে মতামত জানতে চেয়েছিল, সশরীরে এবং ইন্টারনেটের মাধ্যমে অথবা লিখিতভাবে জবাব দিতে। সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে জবাব দিয়েছে। তাহলে সেইখান থেকে কোন কোন বিষয়ে, কয়টা বিষয়ে, 5টা, 10টা, 20টা, 50টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে সবগুলো রাজনৈতিক দলের, সেইটা প্রকাশ করে কিন্তু দিল না এখনো পর্যন্ত। সেটা দিলে কিন্তু মানুষ বুঝতে পারতো যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে, যেটা অলরেডি সংস্কার কমিশনের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে সেটা আছে। কিন্তু সেটা না করে, সেটা করে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, অধ্যাদেশের মাধ্যমে করা যায় কিনা, সেগুলো করলো না। তারপরেও দেখেন মানুষের মধ্যে সংশয় কেন হবে না যে শ্বেতপত্র প্রণয়ন, আর্থিক খাতে দুর্নীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটি, তারা একটা রিপোর্ট দিয়েছিল, সেটা 4 মাস 5 মাস অতিবাহিত হতে চলছে তাদের রিপোর্ট জমা দেওয়ার পর। সেটা বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পরিলক্ষিত হয় নাই। পুলিশ সংস্কার কমিশন, তারা কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর কাছে যে স্প্রেডশিট দেওয়া হয়েছে, তারা বলছে এটা অধ্যাদেশের মাধ্যমেই এটা সম্ভব, এটার সাথে সংবিধান সংস্কারের কোনো বা সংশোধনের কোনো বিষয় যেহেতু জড়িত নয়, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেয় নাই। কাজে স্প্রেডশিটে দিয়েছে 5টা কমিশনের রিপোর্ট। তাহলে পুলিশ সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেটা বাস্তবায়নের জন্য সরকারের উদ্যোগ কই? সেটা তো কোনো পদক্ষেপ আমরা দেখছি না। কাজেই এই যে সংস্কার কমিশন, সংস্কার, ঐক্যমত্য, এটার মধ্য দিয়ে সময়ক্ষেপণ করছে কিনা, এইটা নিয়েও কিন্তু জনমনে যে সন্দেহ, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই কারণে, সঙ্গত কারণেই যে এই সন্দেহ যে নির্বাচন আদৌ হবে কিনা, কবে নির্বাচন হবে, কখন হবে, এইটা যে সংশয়, সেই সংশয়ের বিষয়টা সেখানে আছে। আরেকটা জিনিস আমি এখানে একটু স্পষ্ট করতে চাই, সাকি বলছে যে এই সরকার সকলের সমর্থনে, মানে ফ্যাসিবাদ
ফ্যাসিবাদের দোসর, তার বাইরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল অংশের সমর্থনে, এটা ঠিক। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করতে চাই যে ছাত্র সমন্বয়করা যখন অভ্যুত্থান সংগঠিত হলো, তারা কিন্তু এই চ্যানেল 24-এর এখান থেকেই সংবাদ সম্মেলন করে বলেছিল যে সকল রাজনৈতিক দল বা অংশীজনের সাথে আলোচনা করে তারা সরকারের রূপরেখাটা সেটা হাজির করবে উপদেষ্টা মণ্ডলীর। তারা কিন্তু আমাদের দলের সাথে বা আমাদের জোটের সাথে করে নাই, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে করেছে কিনা জানি না। কাজে এই যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে, কারো কাছে জিজ্ঞেস করা হয়নি, এটা প্রধানত ছাত্রদের উপদেষ্টা মণ্ডলী, ছাত্রদের সরকার, তাদের সমর্থিত, তাদের প্রস্তাবিত। কিন্তু আমরা সমর্থন করেছি, যেহেতু গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্ররা যেহেতু এই সরকারটা গঠন করছে, আমরা সমর্থন জানিয়েছি যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন যতটুকু করবে, অগ্রসর হবে বাস্তবায়নের পথে, ততটুকু আমরা সমর্থন করব, এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে আমরা তার সমালোচনা করব এবং তার বিরোধিতা করব। সেই অর্থে আমরা আমাদের যে সমর্থন, সেই কন্ডিশনাল যে সমর্থন, সেই সমর্থনটা এখানে আছে। ধন্যবাদ। জনাব সাকি, আপনার কাছে আসতে চাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা এই নির্বাচনের পরের নির্বাচনের জন্য বোধহয় সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন হয়ে দাঁড়াবে, সেটার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? বিশেষত যদি সংবিধান কাউন্সিল না হয়, তাহলে আসলে পুরো ব্যাপারটা কি দাঁড়াবে? একটা ব্যাখ্যা একটু আগে জনাব ফিরোজ দিলেন, আপনি কি ভাবছেন? না, আমাদের ভাবনা যেটা এখানে যে জিনিসটা পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয়ে দ্বিমত আছে। মানে ধরেন আমাদের তো মত পার্থক্য কিংবা সেই জায়গাটা থাকবেই, কিন্তু যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে ধরেন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে কতগুলো অপরিহার্য জিনিস দরকার। এখন ক্ষমতার ভারসাম্য মানে এই যে 3 অঙ্গের মধ্যে ক্ষমতার মানে জবাবদিহিতা বলেন, ভারসাম্য বলেন, সেটা কিভাবে আসলে আসে? মানে আইনসভা কিভাবে অন্যান্য মানে বিচার বিভাগ কিংবা সরকারের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারে? তো সেই ভারসাম্যের জায়গাগুলোতে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিন্তু এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে শুরু করে আপনার সাংবিধানিক পদগুলোতে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পদ, মানবাধিকার কমিশন, ন্যায়পাল, হ্যাঁ, এমনকি অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন এখন ডিবেটটা হচ্ছে যে যদি এই সাংবিধানিক কমিশন যে কাঠামোতে প্রস্তাব করা হয়েছে তাদের হাতে যদি এতগুলো পদের নিয়োগ থাকে, সেক্ষেত্রে সরকার কি খুব মানে দুর্বল হয়ে পড়ছে কিনা, সরকারের ফাংশনালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা, সেই নিয়ে আলোচনা চলবে। তার মধ্যে হয়তো একটা ন্যূনতম জায়গায় আমাদের পৌঁছাতে হবে। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আপনি যদি দুর্নীতি দমন কমিশন কিংবা ইলেকশন কমিশনের মতো জায়গায় কিংবা ন্যায়পালের জায়গায় এটা ধরেন ভারতের মতো 75 বছর 80 বছর গণতান্ত্রিক চর্চা করা দেশে আন্দোলনের মধ্যে দিয়ে আসলো যে ন্যায়পাল নিয়োগ হবে কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে। কমিশনের মেম্বার কারা? প্রাইম মিনিস্টার, লিডার অফ দি অপোজিশন অ্যান্ড দ্য চিফ জাস্টিস। এই একই মডেলে এমনকি তাদের ইলেকশন কমিশন নিয়োগের প্রশ্নটা সুপ্রিম কোর্ট অর্ডার করলো। সেটাকে অবশ্য বিজেপি তারা পার্লামেন্টে এসে ওই চিফ জাস্টিস বাদ দিয়ে আরেকজন ইউনিয়ন মিনিস্টারকে করে ওটা পাশ করলো। কিন্তু দেখুন এই জিনিসগুলো কিন্তু তাদের নিতে হচ্ছে। তার মানে গণতন্ত্র কোনো নিশ্ছিদ্র ব্যবস্থা নয়, চর্চার মধ্য দিয়ে একটা জায়গায় যায়। ফলে ব্রিটেনের কথা বলেন লিখিত সংবিধান নাই, ওখানে কিন্তু আসলে কনভেনশন চর্চাগুলোই তাদের জন্য লিখিত হয়ে ওঠে এবং সেই লিখিত জায়গা কিন্তু আছে। ফলে এই যে কনভেনশন এবং চর্চার মধ্য দিয়ে একটা মেনটেনেন্সটা থাকে, আমরা ওই জায়গাটার দিকে যদি তাকাই যে হ্যাঁ এটা ঠিক যে গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে তৈরি হয় এবং গণতান্ত্রিক শক্তি যত বেশি গণতন্ত্রকে সেফগার্ড দিবে তত মানে কিংবা তার ডিফেন্সে থাকবে তত হচ্ছে অধিকারটা সুরক্ষিত থাকবে। অধিকার তো কেউ দিয়ে দেয় না, কিন্তু খাতায় কলমে লিখিত থাকার অত্যন্ত গুরুত্ব আছে। কারণ যুক্তরাষ্ট্রে খাতায় কলমে লিখিত আছে বলে কিন্তু সেপারেশন অফ পাওয়ার এমন জায়গায় আছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি তো এখন অনেক কিছু উল্টাতে চাইছেন, কিন্তু উল্টাতে কিন্তু পুরোপুরি পেরে উঠছেন না। এই পেরে না ওঠার একটা বড় জায়গা দীর্ঘদিনের চর্চা এবং খাতায় কলমে লিখিত থাকার কারণে। আজকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী সব কিছু নিয়োগকর্তা শেষ পর্যন্ত হন, রাষ্ট্রপতি থেকে শুরু সব কিছুই, তাহলে আসলে প্র্যাকটিক্যালি আপনি ধরবেনটা কোন জায়গায়? উনি তো ওনার অনুগত লোকজনকেই দিবেন। কিন্তু যখন সাংবিধানিক কমিশন নিয়োগ দিচ্ছে চিফ ইলেকশন কমিশনারকে কিংবা কেয়ারটেকার চিফকে, তখন আপনি একটা তো মানে ওইটা তো একটা স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে, স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাচ্ছে। বিরোধী দল এবং সরকারি দল একসাথে বসে যখন একজনকে নিয়োগ দেয়, সেই নিয়োগ যদি মানে জটিলতাও হয় কিন্তু শেষ পর্যন্ত যে নিয়োগ পাবে তার কিন্তু অব্লিগেশনটা উভয় পার্টির প্রতি কিংবা সমস্ত
পলিটিক্যাল প্রসেসের প্রতি থাকে। সেই জায়গা থেকে এই পরিবর্তনগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। এখন ওই যে 70 অনুচ্ছেদের সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার কাঠামো, আমরা যেটা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে যখন উভয় কক্ষের মধ্যে একটা ন্যূনতম ক্ষমতার ভারসাম্য তৈরি করা হয়। এখন কেবল অর্নামেন্টাল হলে খরচ বাড়বে। তারপর হচ্ছে 2 নম্বর বিষয় হচ্ছে যে ওইখানে প্রতিনিধিত্ব কারা করবেন। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়কের আমরা গঠনকালীন ক্ষেত্রে বলেছি যে নির্বাচিত হওয়া দরকার। জি, কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আসবেন তারা ইলেক্টেড হওয়া দরকার, এবং তারা যদি আপার হাউস থেকে আসেন ফর্ম করেন সেটা একটা ভালো। আরেকটা প্রশ্ন হচ্ছে আপার হাউসের মেম্বারদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, মানে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা, এবং মানে সমাজের যারা, এখন কেউ যদি মনে করেন যে সিভিল সোসাইটির লোকটা ওখানে চলে যাচ্ছে কেন, এখন পলিটিক্যাল প্রসেসে নন পার্টিজান করলে একটা প্রবলেম হয়ে যায়, যে আপনি উল্লেখ করে দেন, যেমন প্রস্তাবে আছে যে 50% নন পার্টিজানকে আপনি চিহ্নিত করবেন কিভাবে। এটা একটা সমস্যা হচ্ছে যে যিনি নন পার্টিজান হিসেবে যাচ্ছেন ওখানে গিয়ে পার্টিজান হয়ে যাওয়ার ঝোঁক বাড়বে, কারণ মনে করবেন যে সরকারি দলের সাথে থাকলে বোধহয় আমি যা চাইছি সেটা বাস্তবায়ন হবে। ফলে ওই জায়গাটাতে আমরা এই বিষয়ের সাথে একমত হইনি। অনেকগুলো ডিটেইল আলোচনা আছে, এবং প্রথমবারে আলোচনার পরে আমাদের কাছেও মনে হয়েছে যে আমাদের অনেক রিভাইজড প্রপোজাল আমাদের দেয়া দরকার, যেটা সব দলই কম বেশি মনে করছে। জনাব সরওয়ার হোসেন যদি আর কিছু যোগ করার থাকে। গণতন্ত্র কাজ করতে হবে, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কর্মসম্পর্ক থাকতে হবে, যেটি আমাদের কোনো সরকার সময় ছিল না। যে 4টা নির্বাচন ভালো নির্বাচন হয়েছে, এরকমই আরেকটা ভালো নির্বাচন আমরা করতে যাচ্ছি, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে বিশ্বের সেরা নির্বাচন করবেন। তারপর তো কেউ সরকারে আসবেন, কেউ বিরোধী দলে যাবেন, তারা একসঙ্গে কাজ করবে কিনা, এবং এই নিশ্চয়তাটা আমি মনে করি সবচেয়ে জরুরি। এবং সেটি যদি হয় তাহলে এই যে কিভাবে নিয়োগ হবে, কাউন্সিল সাংবিধানিক কাউন্সিল করে হবে না সরকারি দল বিরোধী দল মিলে হবে, সেটি করা যাবে। কিন্তু আমাদের সরকারি দল ও বিরোধী দলের ক্ষমতার ভাগাভাগি, আমার ক্ষমতার ভারসাম্যের কথা বলি, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, আমি তো মনে করি ক্ষমতার ভারসাম্যটা সরকারি দল এবং বিরোধী দল। আর সেটা তখনই হবে সরকারি দল যখন প্রশাসন থেকে আলাদা হবে, কারণ আমাদের এখানে প্রশাসন মানে সরকার এবং সরকারি দলকে একাকার ভাবা হয়, একীভূত হয়ে যায়। সেটি ভাগ করতে হবে, এবং বিরোধী দলকেও একই রকম, মানে সরকারি দল তার সংখ্যা কম হতে পারে, বিরোধী দলের সংখ্যা তো কম হবে, কিন্তু একসঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে, এবং সবাইকে নিয়ে, গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা। সেই সবাইকে নিয়ে যদি না পারে, তাহলে যতই আমরা জুলাই সনদ করি, যতই আমরা সংবিধান সভা করে সিদ্ধান্ত নেই, সেটাও কাজ করবে না। কারণ একই সংবিধান জেফারসনকে যেমন নির্বাচন করে, ডোনাল্ড ট্রাম্পকেও নির্বাচন করে। একই সংবিধান যেমন জওহরলাল নেহরুকে নির্বাচিত করে, তেমনি নরেন্দ্র মোদীকেও নির্বাচিত করে। সুতরাং সংবিধানের চেয়ে মানসিকতা, চিন্তা এবং জনস্বার্থটা অগ্রাধিকার পাওয়া উচিত। জনাব ফিরোজ যদি আর কিছু যোগ করার থাকে। না, এটা তো আমরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেইটাই প্রতিফলিত হয়েছে। আমরা চাই এই আকাঙ্ক্ষা যেন ধ্বংস না হয়, এই আকাঙ্ক্ষার যাতে বাস্তবায়ন হয়। আমরা মনে করি যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, ছাত্র শ্রমিক জনতার মধ্যে, সেই আকাঙ্ক্ষার পরিপূরক রাজনৈতিক দলগুলোকেও তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কর্মসূচি, কর্মপদ্ধতি এবং চিন্তাভাবনা, সেটারও একটা পরিবর্তন সাধন করতে হবে। তা না হলে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হবে, যেভাবে হোক। সেই জন্যই আমরা বলছি যে এই পরিবর্তন প্রত্যাশী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি, নেতৃত্ব, তাদেরকেও সেই কর্মপন্থা সেটা নির্ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আর আসলে একদমই সময় নেই, একেবারে শেষ একটা প্রান্তে। খুব ইম্পর্টেন্ট আলোচনা বলতে একটাই কথা বলতে চাচ্ছিলাম যে মানে আমরা রুলস অফ দি গেমটা ঠিক করতে চাচ্ছি, কিন্তু জনগণই কিন্তু আসলে গণতন্ত্রের পাহারাদার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।